গত 4 দিন 5 দিন এখানকার শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমি একটি তেল তোলার জায়গা দেখতে পেয়েছি, সেটি আপনাদের দেখাই। একবার ভাবুন তো, এমন একটা দেশে আপনি গেছেন যার পুরোটাই তেলের ওপর ভাসছে, যার অবস্থান আমাদের এশিয়াতেই। দেশটিতে মাটির একটু নিচেই এই তেলের মহাসাগর, মানে ৮০-৯০ ফুট খুঁড়লেই পানি নয়, সরাসরি উঠে আসছে তেল। আর এই তেলের পরিমাণ কত জানেন? প্রায় ৭০০ কোটি ব্যারেল, যা দিয়ে বাংলাদেশের ১৫০ বছরের চাহিদা মেটানো সম্ভব। সহজলভ্যতার কারণে এখানে তেলের দামও সস্তা, মাত্র ৩০-৩৫ টাকা লিটারে পাওয়া যায় ডিজেল। চলুন আজ ঘুরে আসি তেল সমৃদ্ধ সেই দেশটি থেকে। আজারবাইজান, হ্যাঁ, এশিয়ার পশ্চিম আর ইউরোপের পূর্ব সীমান্তের মাঝামাঝি ছোট্ট এই দেশই হল তেলের সেই ঘাঁটি। আয়তনে বাংলাদেশের প্রায় অর্ধেক হলেও এর তেলের মজুদ বিশ্বের ১৯তম। এর পথ প্রান্তর, ক্ষেত খামার, পাহাড় পর্বত সব কিছুর নিচেই কেবল তেল আর তেল। গত 4 দিন 5 দিন এখানকার শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমি একটি তেল তোলার জায়গা দেখতে পেয়েছি, সেটি আপনাদের দেখাই। এই যে তেল তোলা হচ্ছে, এই যে আপস অ্যান্ড ডাউনস করছে যে রিগটি, ছোট্ট রিগটি, এখান থেকে কিন্তু মাটির গভীর থেকে তেল তোলা হচ্ছে একদম রাস্তার পাশেই। আমরা গ্লাসটা নামালে, এই যে কাঁচ নামিয়ে দিলাম, এই কাঁচটা নামালেই কিন্তু, গাড়ি কাঁচ নামিয়ে দিয়েছি আমি, কাঁচটা নামালেই কিন্তু আমার কাছে তেলের গন্ধ আসছে নাকের মধ্যে। এভাবে শত শত হাজার হাজার রিগ দিয়ে এখানে মাটির নিচ থেকে তেল তোলা হচ্ছে, অবিরাম তোলা হচ্ছে, বছরের পর বছর তেল তোলা হচ্ছে। এটা একটা মানে প্রধান অর্থনীতি জ্বালানি তেল। এভাবেই দৈনিক ৬ লাখ ব্যারেল, মানে ৭৫,০০০ টন তেল উৎপাদন হচ্ছে আজারবাইজানে। রাজধানী শহর বাকুকে বলা হয় তেলের ওপর ভেসে থাকা শহর। এই শহরের আশপাশ ঘিরে আছে ২,০০০-এরও বেশি তেলকূপ। তা থেকে ২৪ ঘন্টায় রিগ দিয়ে অনবরত তোলা হচ্ছে এই খনিজ তেল। বাকু এবং এর আশপাশে মোট কতগুলো তেলকূপ আসলেই আছে, কতগুলো রিগ চলছে, তা অবশ্য তাদের গোপনীয়, কেউ বুঝতে পারছে না, জানছে না। কাস্পিয়ান সাগরের তীরবর্তী এবং সাগরের বুক ছাড়াও আজেরি, জিরাক, গুনেশেলি, শাহ ডেনিস, আফশেরন উপদ্বীপেও আছে বিপুল তেলের মজুদ, যা তাদের ২৫০ বছরের চাহিদা মেটাতে সক্ষম। দেশটির চারপাশ ঘিরে তেল শোধনাগার আর পাইপলাইনও ভুড়ি ভুড়ি। প্রতিটি সড়ক মহাসড়কও মনে হয় তেলের পাইপলাইনেই সাজানো হয়েছে। এবং প্রত্যেকবার একবার এই রিগটি ওঠানামা করার মাধ্যমে সেখানে ৯ গ্যালন করে তেল ওঠে বলে আমরা জানি। তাহলে একবার যদি একটি এরকমের রিগ ৯ গ্যালন তোলে এবং সেখানে যদি ২০,০০০ রিগ এরকমের তেল তুলতে থাকে, তাহলে আমার মনে হয় যে প্রতিদিন যে উৎপাদন কয়েক মিলিয়ন ব্যারেল হয়ে যায়। আজারবাইজান দেখিয়ে দিয়েছে প্রাকৃতিক সম্পদ কিভাবে একটি দেশকে বদলে দিতে পারে। এটি ল্যান্ডলক দেশ, সরাসরি মহাসাগরের সাথে নয়। তাদের পাশে থাকা কাস্পিয়ান সি একটি বন্ধ সাগর। এটা পৃথিবীর বড় সমুদ্রগুলোর সাথে সরাসরি যুক্ত নয়। তাই বড় তেল ট্যাঙ্কার সরাসরি এখানে ঢুকতে পারে না। এখান থেকে তেল বাইরে পাঠাতে হয় কয়েক ধাপে। প্রথমে পাইপলাইন দিয়ে, তারপর ছোট জাহাজ, এরপর বড় ট্যাঙ্কার। মানে এখান থেকে তেল রপ্তানি লম্বা আর জটিল প্রক্রিয়ার। তাই বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলো চাহিদা থাকলেও আজারবাইজান থেকে তেল নিতে পারে না। এতে খরচ বেশি, আবার সময়ও লাগে অনেক। আর আজারবাইজান তাদের সস্তা তেল অযথাই পুড়িয়েও ফেলে অনেক। এই যে আমরা তেলের ওপর জেগে থাকা একটি পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখলাম, এটা নাকি শত শত বছর ধরে এভাবেই জ্বলছে। জায়গাটির নাম ইনারদাক, বাকু শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে, যা এখন অন্যতম পর্যটন কেন্দ্র।
So burning mountain is started to burn approximately 4,000 years ago, and since that the fire has been burning non-stop, like when it's rain, when it's snow, nothing's happening, it's keep burning. So the reason why it's burning is the methane and sulfur. They coming from underground, they leaks from cracks and they connect with oxygen. That's the reason why it's burning. আমরা বলছি ফসিল ফুয়েল, এই ডিজেল, পেট্রোল, গ্যাস, এটি যখন আমরা নিচ থেকে একের পর এক তুলছি তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে এবং তার ফলে প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখা দিচ্ছে। অনেকেই এখানে পয়সা ফেলেছেন দেখছি আমরা, কিন্তু এটা হতে কোনো রকমের এক ধরনের ওদের ঐতিহ্য। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে মাসখানেক হলো তেলের সংকটে ভুগছে বাংলাদেশ। আগামীর মহাসংকট নিয়েও শঙ্কায় আছেন অনেকে, কিন্তু আজারবাইজানের মতো বিকল্প তেল সরবরাহকারী থাকলে বাংলাদেশকে এই চিন্তা করতে হতো না। কারণ এরই মধ্যে আজারবাইজান তাদের তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তুরস্ক সহ ইউরোপের অনেকেই তাদের বিকল্প সরবরাহকারী হিসেবে আজারবাইজানের সাথে চুক্তি করেছে। তো আমাদের ভবিষ্যৎ সংকট মোকাবেলায়ও বিকল্প দেশ এখনই খুঁজতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের এই সংকট সহসাই মিটবে বলে মনে হচ্ছে না। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কিন্তু এই জ্বালানি নেই, এবং সেই জ্বালানি নেই জন্যই আমরা বুঝি এটা কতটা জরুরি আমাদের জন্য। আমাদের যে মানে ছোট ছোট গ্যাস কূপগুলো রয়েছে সেটি আমরা শেষ করে ফেলছি। আমাদের ছোটোখাটো যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেটি প্রায় শেষের পথে। আমরা তাকিয়ে আছি মধ্যপ্রাচ্যের দিকে। সেই মধ্যপ্রাচ্যের তেল যদি শুকিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমাদের জীবনযাত্রা কী হবে? সেই শঙ্কা নিয়েই এখন আমরা আছি এবং এই শঙ্কা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।